Srimati Ratna Chakravarti has been practicing her literature for the past 3 decades. Her various stories and novels and books on other subjects are quite popular among the readers. She mainly practiced her literature on the life stories of common people. Even in the books written by her, many life philosophies can be found from which many things are known about the common life of people. She welcomes various criticisms of his own literary practice from the readers. All the different characters that she created in her literature, each of them is a different type of character, from which she was able to create a different new thought of his literature. Originally from rural Bengal, she brought various strange events and people into his literature. She claims that many of his books contain many of her own life stories. She has also received several awards for writing books. She was originally an educator and is still associated with education in various ways. She is good at writing short stories and novels. She also wrote short plays and recited all those plays or short stories in his own voice. She writes various texts of all her literary works by adopting current language and current life. We believe that her literary creations will be more popular among the readers. বাংলাদেশ আমার খুবই দুর্বল জায়গা, কারণ আমাদের আদি নিবাস ছিল পূর্বপুরুষদের ভাটপাড়া। সেখান থেকে নড়াইলের জমিদার যশোর জেলায় ওখানে টোল খোলার জন্য আমাদের পূর্বপুরুষকে নিয়ে গিয়েছিলেন, সম্ভবত 5 পুরুষ আগে। তো তারপর থেকেই বাবার জন্ম ওখানে, কিন্তু বাবার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগেই চলে এসেছেন এখানে এবং পুলিশ ডিপার্টমেন্টে চাকরি পেয়েছিলেন। তারপর থেকে তো আমরা এই দেশের মানুষ হলে কি হবে, আমার মা এদেশীয় পশ্চিমবঙ্গীয়। তারপর থেকে আমার কিন্তু বাংলাদেশের প্রতি একটা দুর্বলতা জন্মে গেছে। টুকটাক বাবার মুখে ঘটনা শুনতাম, বাবা ব্যস্ত মানুষ। বাংলাদেশ এখন আমার রক্তে। সাহিত্যে বাংলাদেশে যেহেতু দুর্বল জায়গা, এখন আমার মনে হয় বাংলাদেশ আমার ঘর। আমি স্বপ্নের ভিতরেও যেন চোখ বুঝলে আমি দেখতে পাবো কোথায়। ওটা আমার অত্যন্ত দুর্বল জায়গা এবং বাংলাদেশ নিয়ে কিছু লেখার ইচ্ছা আমার ছিল। আমি সেইভাবেই এক এক করে বাংলাদেশকে নিয়ে কল্পনায় লিখে গেছি। কারণ বাবা সময় দিতে পারতেন না, বাবা যেহেতু পুলিশ ডিপার্টমেন্টে কাজ করতেন, বাবার ছিল বদলির চাকরি এবং খুবই ব্যস্ত মানুষ। ঠাকুমার কাছে টুকটাক গল্প শুনেছি, আর বাকিটা কল্পনা আমার, অনুমান, অনুভব। অবশ্যই, কারণ বাংলাকে নিয়ে আমি যে ভেবেছি, বাংলাকে নিয়ে আমার যে চিন্তা ভাবনাটুকু, আমি যেভাবে ভাবেছি সেভাবে তো সবাই ভাবে না বা ভাবতে পারে না। প্রত্যেকের চিন্তা ভাবনা স্বতন্ত্র। আমি যেগুলো ভেবেছি সেইগুলো আমি আমার মতোভাবে লিখে গেছি। জানি না কতটা কি ভালো লেগেছে, আমার খুবই আমি আত্মতৃপ্তি পেয়েছি বাংলাকে নিয়ে। হয়তো তৈরি হলো, আমি চেষ্টা করে গেছি এবং আমার স্বপ্ন অন্তত যেন একবার হলেও বাংলাদেশের মাটিকে পিতৃভূমিকে আমি যেন প্রণাম করে আসতে পারি। আমার এইটাই স্বপ্ন। আমার মোটামুটি পুরোটাই বাংলাদেশের পটভূমিকাই বাংলাদেশি রয়েছে, কিন্তু এর ভেতরে এই দেশ তো একটু আসবেই, যেহেতু এখানে বসবাস করি। আমি যখন বাংলাদেশের কথা ভাবি তখন মনে হয় যেন আমি বাংলাদেশেই আছি। কারণ আমার ধারণা, আমার ইচ্ছা 100 লক্ষ বছরের অপেক্ষা পূর্ণতার তুচ্ছতার কাছে আবার জনমলোভী যদি বা কখনো 100 বর্ষ আগেকার সে মহাভারতে, সেই ভারত বিশাল। আমি তার জন্য 100 লক্ষ বছর আমি অপেক্ষা করতে রাজি। সেরকম আমার ওখানে আত্মীয় আছেন। আমার আপন ছোট পিসিমার বাড়ি ওখানে খুলনা জেলাতে, এবং তিনি নেই, পিসেমশাইও নেই। তার সন্তানরা এখন আছেন কিনা জানি না, আগে যোগাযোগ ছিল। তো হ্যাঁ, তারা বলতে বলছি। অবশ্যই, ভাষার জন্য যারা প্রাণ দেয়, হ্যাঁ, সে ভাষাকে কতখানা ভালোবাসে। দেশের জন্য প্রাণ, ভাষার জন্য প্রাণ, হ্যাঁ, এগুলো তো মানে বিশাল জিনিস, এগুলো অনুভবের জিনিস, এগুলো ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। আমি আজকেই ভাবছিলাম যে কতখানা মহৎ প্রাণ হলে ভাষার জন্য জীবন দিয়ে দিতে পারে মানুষ। হ্যাঁ,
অবশ্যই মেলাতে পারি আমার বিভিন্ন কাহিনীতে, গল্পে এবং আমার বিভিন্ন ধরনের কবিতাতে তারা উঠে এসেছেন। এবং তারা তাদের ধর্ম কী, তাদের সংস্কৃতি কী, সেটা বড় কথা নয়। সবার চেয়ে বড় কথা হলো তারা মানুষ, তারা বাঙালি, তাদের একটাই পরিচয়, তারা বাঙালি। অবশ্যই আমি এখনও উজিরপুরকে স্বপ্নের ভিতরে দেখতে পাই। আমি উজিরপুরকে নিয়ে কবিতা লিখেছি। আমি আগে ম্যাপে, নেটে, ভালো ম্যাপও সবসময় পেয়ে উঠি না, নেটে দেখি চিত্রা নদী, বকুলতলা পোস্ট অফিস, এগুলো আমি খুঁজে বেড়াই, আকুল হয়ে খুঁজে বেড়াই, খ্যাপা খুঁজে খুঁজে ফেলে পরশু পাথরের মতন। কখনো ইচ্ছা করে যদি সেই ঘর থাকতো, তাহলে সেখানে আমি কীভাবে বিচরণ করতাম। এখানে একরকম বিচরণ করি, তখন যেন আমি সেখানকার মানুষ হয়ে যাই, আর সেইগুলোকেই কল্পনা করে লিখে মনের ক্ষোভটা মেটাই। লেখার মাধ্যমেই আমি এটা যতটা পেরেছি এগিয়েছি। বাংলাদেশ যাওয়ার ইচ্ছা ছিল, আছে, হয়তো হবে, হয়তো হবে না। স্বপ্নে আমি ঘুরে এসেছি বাংলাদেশ। না, এটা ধরুন ওই যে আমি আগেও বলেছি যে সব কিছুই পরিবর্তনশীল। এক জায়গায় থমকে গেলে তো সে নিষ্প্রাণ বস্তু। কিন্তু বাংলার যে মাটি, যে ভূমিটা ছিল সেদিন, যে ভূমিটা ছিল সেই ভূমিটা আছে। আমার কাছে এটাই বড় কথা। ঘর বাড়ি কি পাল্টালো, মানুষজন কি পাল্টালো, সেটা ব্যাপার না। ওনারা ভালোই লেখেন, এখানেও যেমন ভালো লেখেন, এখানে যারা লেখক লেখিকা, ওখানে যারা লেখিকা আছেন তারাও ভালোই পড়েন, তাদের লেখাও টুকটাক আমি পড়েছি। হয়তো এসে যাচ্ছে, সে লেখা আসবে। যে কোনো লেখা যদি মানুষ পড়ে, কিছু না কিছু ভাবে সামান্যতম হলেও প্রভাব আসবেই। এই প্রভাবকে এড়ানো যাবে না। প্রত্যেকের সাথেই প্রত্যেকের কোনো না কোনো জায়গায় মিল আছে। ওপার বাংলা, এপার বাংলা, নামি টামি লেখক, অনামি লেখক, প্রত্যেকের সাথে কিছু না কিছু মিল আছে, প্রভাব আছে, সেটা থাকবেই, থাকতে বাধ্য। এটার মোকাবিলা করার চেষ্টা তো আমি তেমনভাবে করিনি। তবে আমার লেখাগুলো যদি ওখানে পৌঁছয়, যদি যে দু চারজন পড়েছেন, যারা ভালো বলেছেন, আমার কাছে সেগুলোই আমার ভালো লাগে, সেগুলোই আমার কাছে আনন্দের বিষয় যে আমার লেখাটা তারা পড়েছেন। ওখানে বিভিন্ন মানুষকে বই দেওয়া হয়েছে, আমার উজিরপুর কেমন আছে বিখ্যাত বই, তারা পড়েছে, তাদের ভালো লেগেছে খুব। আমি বেশি স্বচ্ছন্দ বোধ করি গ্রামের লেখা লিখতে। সেই প্রাচীন আমলে যেসব মানুষরা ছিলেন, অন্তত 50 বছর আগে যারা ছিল, এখনও যারা গ্রামে আছে, যারা ঢেকিতে পাট দেয়, যারা মুড়ি ভাজতে গেলে হাতের চুড়ি গরম হয়ে যাবে বলে ন্যাকড়া জড়িয়ে নেয়, ঘর ল্যাপে মাটি দিয়ে, বিল মাটি দিয়ে, সেখানেও হাতের কবজির কাছে তারা ন্যাকড়া বেঁধে নেয়। সেই ধরনের লেখাগুলো লিখতে আমার ভালো লাগে। ওই ধরনের লেখাই আমার অধিকাংশ লেখা। পাঠকরা যে ধরনের পাঠক, তারা সেই ধরনের চাহিদা তাদের। শিশুরা বলে আমাদের মতন লিখুন, মিস এরকম লিখেছে, শিশুরা এই ধরনের কথাবার্তা বলে। বাংলাদেশের যারা, তারা বলে যে বা আমাদের কথা ভেবে লিখেছেন। গ্রামের যারা, বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের যারা, তারা বলে। আমার আদিবাসী বন্ধুরা, তারা বলে তুই এমনি করে মনে রেখেছিস, আমরা ভুলে গেছি, কি করে মনে রাখলি। ওই সব চিন্তা ভাবনা করে লিখি। আবার যখন দেশের কথা ভাবি, নেতাজি, তখন গর্বে বুক ভরে যায়। লেখার সময় কে কী চাইছে আমার কাছে সেটা ভাবি না। আমার মাথায় যেটা আসে যখন, সেটাকে কতটা সুন্দর করে, কতটা পারফেক্ট আমি করতে পারবো, আমি সেই চিন্তাটা মাথায় থাকে এবং সেই রকমভাবেই আমি লিখে যাই। লেখার পরে কিছু কিছু জায়গা হয়তো বাদ দিতে হয়, কিছু কিছু জায়গা আবার নতুন করে সংযোজন করতে হয়। বাচ্চাদের জন্য যে কারণে আমি অনেকটা লিখেছি, একটা 7টা কন্টিনেন্ট নিয়ে একটা বই লিখেছি, বিখ্যাত জিনিস যেসব আছে সারা পৃথিবীর, সেগুলো লিখেছি।
এইভাবেই আমি লেখা চালিয়ে যাই। যখন বাচ্চাদের কথা ভাবি, বাচ্চাদের জিনিসটাই, সমস্যাগুলো তাদের কীভাবে সমাধান করব, আমি সেটাই ভাবি। ভারতের প্রতিনিধি, বাংলাকে আমি মন থেকে বাদ দিতে পারি না। অবশ্যই আমি ভারতের অধিবাসী, এটা তো সবচেয়ে সর্বাগ্রে। কিন্তু ভারত যে একতা ছিল আমাদের, বাংলাদেশ যে আমাদের সাথে একতা ছিল, সেটাও তো আমি ভুলতে পারছি না। যেমন ধরুন, আমার হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছে, সেটা ফেলে দেওয়া হয়েছে, সেটা পচে যাবে, সেটা গলে যাবে, সেটা নষ্ট হয়ে যাবে। আমি অন্য আরেকজনের হৃৎপিণ্ড নিয়ে আমি বেঁচে আছি, এ আমাকে প্রাণবায়ু দিয়েছে। কিন্তু সেই পুরনো হৃৎপিণ্ডটা আমার, যেটা পচে গেল, মাটির সাথে মিশে গেল, আমি তাকে তো ফেলতে পারবো না। তাকে আমি মন থেকে কী করে বাদ দেবো? এ অনুভূতি যার আছে সে নিজে বুঝবে, এ বোঝানো যাবে না। এই প্রশ্নটা আপনি খুব ভালো বললেন, কারণ রবীন্দ্রনাথ ছিলেন অখণ্ড ভারতের, জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, তার গান তারা নিয়েছে, বাংলাদেশ নিয়েছে। ওইখানে একটা যোগসূত্র যে রবীন্দ্রনাথ বাংলাদেশের, রবীন্দ্রনাথ ভারতবর্ষের। এইটাই সবচেয়ে বড় আমার ভালো লাগে। অবশ্যই আমার সে দুর্বলতাটা রয়েছে। বাংলা ওই ভাষায়, পূর্ববঙ্গের ভাষায় আমি কথাও বলি সেরকম, ওই দেশের অধিবাসী বলে। আমার গ্রামাটিক্যাল ভুল হয়, উচ্চারণ করতে পারি না সেরকম, তবু বলে খুব তৃপ্তি পাই। হৃদয়ের মনির মাপের স্থির। প্রায় সকলেরই জীবনে কিছু ঘটনা থাকে যা একান্তভাবে তার নিজস্ব। সুখ দুঃখ মিশ্রিত সেই স্মৃতি মনের মণিকোঠায় নীলকান্ত মণির মতো জ্বলজ্বল করে। কারো সাথে সেই স্মৃতি ভাগ করার মতো নয়, আবার কাউকে বলবার জন্যেও মন আকুপাকু করে, কিন্তু ঠিক বুঝিয়ে বলা যায় না। হৃদয় তখন খুঁজে বেড়ায় সঠিক মানুষকে, যে তার অনুভূতিগুলোকে আপন করে নিতে পারবে এমন কাউকে। কেউ বা লেখে ডায়েরিতে, কিন্তু মনের আকুলতা কি খাতার পাতায় তেমন ভাবে প্রকাশ করা যায় যেমন ভাবে একজন শ্রোতাকে বলা যায়? আবার শ্রোতা যদি হৃদয় দিয়ে হৃদি অনুভব করতে না পারে, তাহলে তো মনের বোঝা নামিয়ে হালকা হওয়া যায় না। গতকাল কি কি ঘটনা ঘটেছে আমার জীবনে নিখুঁতভাবে বলতে পারবো না, কিন্তু শৈশবের কিছু কিছু ঘটনা এমন ভাবে মনে গেঁথে আছে, চোখ বুজলেই যা বায়োস্কোপের ছবির মতো স্মৃতিপথে ভেসে ওঠে। একবার নয়, বারবার। শৈশবের সেই নিশ্চিন্ত আশ্রয়, সেই মায়াভরা চোখের চাহনি, সেই সুধামাখা কণ্ঠের ডাক, তেল মাখিয়ে স্নান করানো, মাথা আঁচড়িয়ে দিয়ে খেতে দেওয়া, যত্ন করে এঁটো হাত ধুয়ে দেওয়া, আরো কত কি ঘটনা মনের মধ্যে জ্বলজ্বল করে। স্মৃতি যেন অতি শান্তভাবে থাকে, কাউকে বিশৃঙ্খলা ঘটাতে দেয় না। সবচেয়ে ভালো লাগতো যখন পড়া সেরে খাওয়া দাওয়ার পর মা বলতেন, এবার তোমরা শুয়ে পড়ো। দিদি আমার চেয়ে কিছুটা বড়, অনেকটাই বড় দিদি। দিদি গল্প বলতো, তাই শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। কাছে থাকলে বেশি ভালো শুনতে পাবো, তাই রোজ আমি দিদির কাছে শুতাম। আবার সকালে উঠে দিদির তত্ত্বাবধানে থেকে পড়াশোনা করতাম। আদর করে বাবা দিদির নাম রেখেছিলেন নিবেদিতা। আমার বড়দা ডাকতো, বলতো তুই সিস্টার নিবেদিতা। পড়াশোনা, স্নান, খাওয়া দাওয়ার পর আমরা ভাই বোনরা দল বেঁধে স্কুলে যেতাম। দিদি যে স্কুলে পড়েছে পরবর্তীকালে সেই স্কুলেই কিছুদিন পড়িয়েছে। স্বপ্নের মতো কেটেছে শৈশব। শুধু গল্প নয়, দিদি আমাদের গান শোনাতো। ভীষণ ভালো রবীন্দ্রসঙ্গীতের গলা ছিল দিদির। দিদি মুখে মুখে ছড়া তৈরি করত। তৃতীয় পাতা। একদিন কয়েকজন মানুষ আমাদের ঘরে এসেছিল। বড়দা বলেছিল ওরা দিদিকে দেখতে এসেছে।
পছন্দ হলেই দিদির বিয়ে। কথাটা শুনে খুব আনন্দ হলো প্রথমে, তারপরই যেন আঁতকে উঠলাম। পছন্দ হলে তোরা দিদিকে নিয়ে চলে যাবে? আর পছন্দ তো হবেই। দিদি ভালো গান জানে, রান্না জানে, গল্প বলতে পারে, ছড়া তৈরি করে, তাহলে দিদি চলে গেলে আমাকে গল্প বলবে কে? হইসে বিষাদে কাটলো কয়েকদিন। তারপর একদিন শুনলাম ওখানেই দিদির বিয়ে হবে। কিছুদিনের জন্য বাড়ির রুটিন গেল পাল্টে। জিনিসপত্র কেনাকাটার পর্ব চলতে লাগলো। বিভিন্ন লোকজনের সাথে যাওয়া আসা করতে লাগলো, বিভিন্ন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। দিদির বিয়ের আগের দিন রাত্রে ফিসফিস করে বলেছিলাম, দিদি তোর বিয়ে হলে তুই ওদের বাড়ি চলে যাবি, আমাকে কি গল্প শোনাবে? অন্ধকারেও মনে হলো দিদির মুখ ব্যথায় ম্লান হয়ে গেছে, ঠিক আমারই মতো। কখন যে দিদির কোলের কাছে ঘুমিয়ে গেছি জানি না। ঘুম ভাঙলো শাঁখ আর হুলুধ্বনির শব্দে। নহবতখানায় বেজে উঠল সানাই। আমার বাবা ছিলেন জমিদার। আমাদের বিরাট বড় বাড়ি, বাড়ির উঠোন আরো বিশাল। বাজনা বাদ্যি সহযোগী খুব ধুমধাম করে দিদির বিয়ে হয়ে গেল। জামাইবাবু সুপুরুষ, হাসি খুশি মানুষ। আমি কিন্তু খুশি হতে পারিনি। আমার দিদিকে নিয়ে চলে যাবে তাই। দিদি যেদিন চলে গেল, রাত্রে মায়ের কাছে শুয়ে খুব কেঁদেছিলাম। বিয়ের দিন দিদিকে কি সুন্দরী না লাগছিল। আমার মনে হয়েছিল দিদির গল্পের বলা রানী বুঝি এইরকমই দেখতে। বিয়ের পর দিদি বেশ কয়েকবার এসেছে। আমরা সব ভাই বোনেরা ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষা করতাম। দীর্ঘ প্রতীক্ষার পর ট্রেন এলে দেখতাম দিদি গাড়ি থেকে নামছে। ক্রমে দিদি সংসারী হয়ে উঠল। আমাদের জীবনযাত্রাও বদল এলো। তবু যাওয়া আসা ছিল। জীবনযাত্রা বদলালেও আমাদের ভাই বোনের যোগাযোগ যেটুকু হতো তাতেও আমাদের মন ভরত। তবু তো দিদিকে দেখতে পাচ্ছি। কিন্তু দিদির দুটি সন্তানের জন্মের পর আমাদের বাড়িতে আসা প্রায় বন্ধই হয়ে গেল। গত শতাব্দীর মাঝামাঝি একটা সময় দিদির শ্বশুর বাড়ি থেকে চিঠি এলো, দিদি খুব অসুস্থ। দিদির অসুখটা জানতাম, এ সুস্থ হবার নয়, তবুও ভাই হিসাবে মন মানে না। জগতে কত কি অঘটনই তো ঘটে। সম্পূর্ণ সুস্থ মানুষ যদি গুরুতর অসুস্থ হয়, তাহলে অসুস্থ মানুষ কেন হঠাৎ সুস্থ হবে না? কত ঘটনাই না মনে পড়লো। ছোট্টবেলায় বাবাকে হারিয়েছি। মা ধর্মকর্ম আর জমিদারি সামলাতে ব্যস্ত থাকতেন। এই দিদি তো তখন ছিল আমাদের ছোট ভাই বোনদের ভরসা। সংসার সামলাতো, হেসেল সামলাতো, পরম মমতায় রান্না করে আমাদের খেতে দিত। আমাদের 6 ভাই বোন আমরা। বড়দা ছাড়া সবাই তো দিদির থেকে ছোট আমরা। বাবা মারা যাওয়ার পর মায়ের ঘাড়ে পড়ল যাবতীয় দায় দায়িত্ব। তখন দিদি মাকে সাহায্য করেছে, কারণ আমার ছোট্ট বোনটা তখন অনেক ছোট। এই যে চিঠি পেলাম, এটা দিদির বিয়ের প্রায় 15-16 বছর পর। কি যে হতে চলেছে আমরা অনুমান করতে পারছি। মায়ের সাথে আলোচনা করে একদিন সকালে বেরিয়ে সন্ধেবেলা দিদির বাড়ি এসে হাজির হলাম। সময়টা শীতকাল, সম্ভবত জানুয়ারির শেষ। বাঁকুড়া জেলার শেষ প্রান্তে ছোট্ট একটা জায়গা। জেলার সীমানায় এসে মিশেছে আরো 2 জেলা, মেদিনীপুর আর পুরুলিয়া। ওখানের লোকরা বলে পুরুল্লা। আমি থাকি কলকাতায়, চাকরি করি। এই অঞ্চলে এই প্রথম এলাম আমি। জামাইবাবু এখানকার পুলিশ ফাঁড়ির ইনচার্জ। জামাইবাবুর চেহারায় কত পরিবর্তন হয়েছে দেখছি। সেই জামাইবাবু আর আজকের জামাইবাবুতে যেন অনেক তফাৎ। যেন কোনো লড়াকু সৈনিক। সুদেহী জামাইবাবু যেন অনেক বদলে গেছেন। জামাইবাবুর বদলির চাকরি, সপরিবারে কোয়ার্টারে থাকেন। কোয়ার্টারের পাশেই পুলিশ ফাঁড়ি। কাছাকাছি আদিবাসীদের বেশ কয়েকটি পাড়া। চারিধারে শাল গাছের মোড়কে মোড়া স্বাস্থ্যকর জায়গা। নগর সভ্যতা যে কি জিনিস এখানের মানুষ জানেই না।
শুধু বেশ খানিকটা দূরে একটা পোস্ট অফিস আর শান্তিনিকেতনের অনুকরণে কল্যাণ নিকেতন স্কুল। এক কথায় অপূর্ব। সে দিদির সেই ছোট্ট মেয়ে দুটো আজ কিশোরী, তারা ওই স্কুলেই পড়াশোনা করে। দিদির বাড়িতেই শুধু দুটো হ্যারিকেন জ্বলে, বাকি সব বাড়িতে কুপি। হ্যারিকেনের আলোয় দিদির মেয়েদের দেখলাম। ওদের জ্ঞান হবার পর এই প্রথম দেখা। কারণ দিদির বাড়ি যাওয়া আসা করতো আমার 3 দাদা, ওরা সকলেই ব্যস্ত। দিদিকে ডাকলাম। দিদি চিনতেও পারলো কিনা বুঝতে পারলাম না। কত কথা মনে পড়লো, সারা শরীর শিউরে উঠল। এই আমার সেই দিদি। দিদির সংসার সামলাতেন দিদির শাশুড়ি আর এক বালবিধবা বড় ননদ। আতিথেয়তার তাই কোনো ত্রুটি হয়নি। দিদি আমাদের বাড়িতে এলে আমার সাথে দেখা হতো খুব কম, কারণ আমি থাকতাম আমার কর্মক্ষেত্রে, ছুটি মিলতো না। আবার আমি বাড়িতে যখন আসতাম ততদিনই চলে গেছে তার নিজের বাড়িতে। খেতে বসে 2 ভাগ্নি নানা রকম গল্প জুড়ে দিল। খেতে খেতে বক বক করতে নেই, বললে কি আর ওরা শোনে না। পরের দিনটা ওখানেই ছিলাম। ব্রিটিশ আমলে ওখানে অনেক অভ্র পাওয়া গিয়েছিল। সেই অভ্র খাদ আর জলে পরিপূর্ণ সুন্দর পুকুর। ওখানে নেমে স্নান করলাম। বিকেলে দিদির ছোট মেয়েটা আমাকে বাড়ির কাছাকাছি জঙ্গল ঘুরিয়ে দেখালো। সেটা কিন্তু মেদিনীপুর জেলা। ভাবতে অবাক লাগছিল, সেই ছোট্ট মেয়েটা আজ আমাকে গার্জেন হয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জঙ্গল দেখাচ্ছে। তারপর দিন ওখান থেকে বাড়িতে এসে মাকে সব বললাম। মা থাকেন দেশের বাড়িতে নবদ্বীপের কাছে। কিছুদিন পরে বড়দাকে নিয়ে মা এসে 1 মাস ছিলেন। দিদিকে বাঁকুড়ার গোবিন্দনগর হাসপাতালে ভর্তি করে দিয়ে তবে বাড়ি ফিরেছিলেন। ব্যবস্থা ভালোই ছিল। তবু প্রায় 3 মাস পরে দিদি মারা গেল। দিদির শেষ কাজে আমরা কেউ যাইনি। দিদিহীন ওই বাড়িতে যেতে মন চায়নি। বছর 2 পরে জামাইবাবু অন্যত্র বদলি হয়ে চলে গেছেন। তিনি, তার মা, তার দিদি, তারাও সবাই আজ পরপারে। ভাগ্নিরাও যে যার শ্বশুর বাড়িতে সুপ্রতিষ্ঠিত। আজ 1/2 শতাব্দীরও বেশি সময় হলো দিদি নেই। আমি গিয়েছিলাম ঝাড়গ্রামে একটা কাজে। কি যেন এক অমুক টানে ভাড়া গাড়ির ড্রাইভারকে বললাম, চলো ঝিলিমিলি পুলিশ ফাঁড়ি। মেদিনীপুরের গাড়ি নিয়ে সে বাঁকুড়া জেলায় আসতে চাইল না কিছুতেই। বহু অনুনয় বিনয় এবং টাকা পয়সা দিতে শেষ পর্যন্ত সে নিমরাজি হয়ে নিয়ে এলো আমাকে। দিনের শেষে সেখানে এসে হাজির হলাম। সবাই অচেনা, চেনা কোনো মুখ নেই। সেদিনের কোয়ার্টারে অন্য বাসিন্দা। মনে হলো কোয়ার্টারটা ভেঙে নতুন করা হয়েছে। কারণ যখন দিদিরা ছিল শুনেছিলাম ছাদ দিয়ে নাকি জল পড়ে। পুলিশ ফাঁড়িতে বন্দুকধারী পুলিশ কর্মী পাহারারত। সেখানে অকারণে ঘর যাওয়াটাও সঙ্গত নয়। ইতস্তত ঘোরাফেরা করলেও সন্দেহজনক ব্যক্তি। হৃদয় নিংড়ে কি যে বেরিয়ে এলো জানি না। বেশিক্ষণ দাঁড়ানোও যাবে না। আমার ভাড়া গাড়ির ড্রাইভারও অপেক্ষায় আছে। পায়ে যেন আমার কি লোহার শিকল পরিয়ে দিয়েছে। তবু যেতে হবে। 50 বছর আগের এক আবেগতাড়িত স্মৃতির কথা শুধু নিজেরই সম্পদ। এর মর্ম উপলব্ধি করতে সকলে পারে না। শুধু একটু দূরের থেকে বাড়িটাকে একবার দেখলাম আর বলে এলাম, দিদি আমি এসেছিলাম। বাংলাদেশের সৃজনশীল মানুষ যারা আছেন তারা লিখুন। তাদের লেখা যদি আমি পড়তে পাই আমার ভালো লাগবে। সবসময় আমার হাতে এসে জোটে না, চেষ্টা করে যাই আমি। এবং আমাদের এই বাংলার যেসব বাংলা ভাষায় যেসব লেখাগুলো সেগুলোও তারা পান, তারাও পড়ুন। 2 বাংলার ভিতরে এইভাবে আদান প্রদান হোক, এইভাবে সেতু তৈরি হোক। আমার এইটাই চাহিদা একমাত্র।